মর্নিং, আরও একটা নতুন ব্লগ হতে চলেছে। আজ 20/1/2026 আমরা চলেছি শীতের সকালে, শীতের রোদ গায়ে মেখে ঐতিহাসিক একটি জায়গা, যার সঙ্গে ইতিহাস রন্ধ্রে রন্ধ্রে যুক্ত। সেই জায়গা সেটা হলো হাজারদুয়ারি, যা সিরাজউদ্দৌলার রাজপ্রাসাদ ছিল এবং সাম্রাজ্য ছিল। 1757 সালে সিরাজউদ্দৌলার পরাধীনের সঙ্গে সঙ্গে বাংলা, বিহার এবং উড়িষ্যার ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। সেই ইতিহাস মোড়ানো জায়গার সাক্ষী হতে আজকে আমরা চলেছি। আমি ড্রাইভ করছি, সঞ্জয় ভিডিও করছে এবং সঙ্গে রয়েছে আমার মেয়ে সমাদৃতা, তুলিকা এবং নর্থ বেঙ্গল থেকে এসছে মাদারিহাট থেকে আমার ভাই অনির্বাণ সরকার এবং সঙ্গে তার ওয়াইফ ডালিয়া। সবাই মিলে চলেছি আনন্দ করতে করতে। চলো চলো। আগে ছিল NH 34, এখন হয়ে গেছে NH 12। দুরন্ত গতিতে চলেছি আমরা মুর্শিদাবাদের দিকে। বেশি দূরত্ব নয়, বেশি দূরত্ব নয়, আমাদের বাড়ি থেকে 100 কিলোমিটারের মতন দূরত্ব। চলেছি মুর্শিদাবাদ, দেখাবো প্রতিটা জায়গা, প্রতিটা স্থান যতটা ঘুরতে পারি। দেখতে দেখতে চলে আসলাম বেথুয়া ডহরি। আমরা এখন উঠছি বেথুয়া ডহরি ফ্লাইওভারে। বেথুয়া ডহরি আমার শ্বশুর বাড়ি, বেথুয়া ডহরি শ্বশুর বাড়ি জিন্দাবাদ। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। চলো, এই যে গেট দেখা যাচ্ছে পলাশী ওয়ার মেমোরিয়াল গেট। আমরা পার হচ্ছি নদিয়া জেলার শেষ সীমানা পলাশী। এরপর আমরা মুর্শিদাবাদ ঢুকে যাব। এই পলাশীর প্রান্তরেই 1757 সালে ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল এবং মির্জাফরের গদ্দারির জন্য সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। প্রথম আমরা এসে পৌঁছে গেলাম, এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এগুলো কাটরা মসজিদ। আমরা পৌঁছে গেছি। হাই হাই। এই তোমরা নিচে নামো না। চলো ভিতরে গিয়ে দেখাবো। এখানে প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না, দেখাচ্ছি। এন্ট্রান্স টাইম 9 AM, এক্সিট টাইম 4:55 PM। খুবই সুন্দর। গাইড ছাড়া কিছুই বোঝার উপায় নেই, তাই আমরা গাইড নিয়ে নিয়েছি, দেখি কি বলে। খুবই সুন্দর জায়গা, মুর্শিদ কুলি খায়ের সমাধিস্থান। স্টার্ট করছি। যে রাস্তার উপর দিয়ে এখন আপনারা হেঁটে আসছেন, রাস্তা, ফুলের বাগান, একটা সময় সুন্দর সাজানো গার্ডেন ছিল। তো গার্ডেন তো এখনো রয়েছে, গার্ডেনের সৌন্দর্যটা হারিয়ে গেছে লকডাউনের পরে। নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে এই বাগানের মধ্যে চারিদিকে সব সবজি বাজার বসতো। সবজি বাজার বসতো বলে সবজি কাটরা মসজিদ নাম হয়েছে। আপনারা বেড়াতে এসছেন কাটরা মসজিদে। কাটরা মিন্স হচ্ছে বাজার, যেমন কলকাতা বড় বাজার আছে রাজা কাটরা। ওই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে, মিনার, এর উপরে উঠে আজান দেওয়া হতো, শত্রুপক্ষকে লক্ষ্য করা হতো। এখন যেমন ধরুন মসজিদে, গির্জাতে, মন্দিরে প্রার্থনার জন্য সবই তো মাইক। 300 বছর আগে মাইক ছিল না, মুখে আজান দেওয়া হতো। আর দেখুন যে মিনারে গায়ে সব ছোট ছোট ফুটোগুলো রয়েছে। এই ফুটোগুলো দিয়ে ভেতর থেকে সৈন্যরা বাইরের শত্রুকে ফলো করতেন এবং সানলাইটটা ঢোকার জন্য দুটো কারণে ফুটোগুলো তৈরি করা হয়েছে। কারণ 300 বছর আগে কোনো ইলেকট্রিসিটি ছিলই না। আর এই যে দোতলা ঘরগুলো দেখুন, একে তখনকার সময় বলা হতো ছাত্রাবাস বা অতিথিশালা, এক কথায় গেস্ট হাউস। এখানে গেস্ট বলতে শুধুমাত্র স্টুডেন্টদের বোঝানো হয়েছে। এটা হচ্ছে মাদ্রাসা, ইসলামিক শিক্ষা কেন্দ্র। একটা সময় এগুলোতে পড়াশোনা হতো। প্রত্যেকটা ঘরে 4টা করে স্টুডেন্ট, একটা করে মৌলানা টিচার, উর্দু, আরবি, ফার্সি এই ভাষাতে শিক্ষা তালিম দেওয়া হতো। আর বাবু ওই শুনো শুনো শুনো, ঘরে কিছু নেবে, কি দেখছো নিবে এটা? এই যে প্রত্যেকটা গেটের হাইট সব ছোট করে দেওয়া আছে, মানে হচ্ছে মসজিদ কিংবা মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে সম্মানজানি ভিতরে ঢুকতে। আপনারা ঢুকলে মসজিদের ব্যাক সাইড, ওটা পেছন দিক। উল্টো কথাটা এই জন্যই বললাম, ওটা হচ্ছে পশ্চিম দিক। আর পশ্চিম দিকে মুখ করে মুসলিম সম্প্রদায়ের লোকেরা নামাজ পড়ে। যেহেতু এটা রোড হয়ে গেছে, সরকার এখন রাস্তা করে দিয়েছে, তাই বর্তমানে এখন সদর হয়ে গেছে। ব্যাকটা হয়ে গেছে ফ্রন্ট, আর ফ্রন্টটা হয়ে গেছে ব্যাক। এসে পৌঁছেছি আমরা কাটরা মসজিদ। কাটরা মসজিদের এই সাইডে যে বাগান, এখানে বসতো বাজার, কাটরা মসজিদ।
আগেকার দিনে বাজার বসতো এবং ভিতরে ছিল এই মসজিদের এই যাতে বাইরের থেকে শত্রুরা আক্রমণ করত। এই চারিদিকে ছিল 4টে গম্বুজ, 2টো এখন রয়েছে এরকম। আর এই গম্বুজের ভিতরে অনেক ফুটো রয়েছে দেখা যাচ্ছে, এর মধ্যে দিয়ে সৈনিকরা তাদের পাহারা দিত দেখার জন্য যাতে বহিঃশত্রুরা আক্রমণ করছে। আর এই যে গম্বুজগুলো দেখা যাচ্ছে, এই গম্বুজগুলো ছিল হচ্ছে মাদ্রাসা, যেখানে পড়াশোনা হতো। উপরে প্রতিটা রুমে ছাত্ররা থাকতো এবং শিক্ষাগুরুও থাকতো। মসজিদ যেহেতু তাই হাইটগুলো নিচু, যাতে মাথা নিচু করে ঝুঁকতে হয়, সেই জন্য ভিতরে দেখাচ্ছি। 3টে গম্বুজ ছিল, তার একটা নষ্ট হয়ে গেছে ভূমিকম্পে, 2টো গম্বুজ রয়েছে এখনও। নিচের এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে ভেন্টিলেশনের জন্য সেইভাবে সুরক্ষিত করে বানানো। টোটালে উপরের এই সমস্তগুলোই হলো মাদ্রাসা, পড়াশোনা করানো হতো, ছাত্রছাত্রীরা পড়তে আসতো। এবং উপরে এগিয়ে যাই, দেওয়ালগুলো পুরো আগেকার দিনের ছোট ছোট ইট দিয়ে বানানো, এমন টেকনোলজিতে বানানো যা এখনও নষ্ট হয়নি। এই হলো কাটরা মসজিদের নামাজ পড়ার জায়গা, যেখানে 2000 লোক একসঙ্গে বসে নামাজ পড়তে পারত, সেই ব্যবস্থাই ছিল এখানে। আর এই হলো কাটরা মসজিদ। এই যে বড় বড় হুক দেখা যাচ্ছে, এর সঙ্গে তাঁবু টানানো হতো, নিচেও এরকম তাঁবুর দড়ি টানানোর জন্য জায়গা রয়েছে, তাঁবু টানানো হতো। ভিতরেও যারা মৌলবী তারা নামাজ পড়তো, তাদের জন্য জায়গা রয়েছে। এই যে গম্বুজ দেখা যাচ্ছে, যা ইট দিয়েই শুধু গাঁথা, কোনো রকম ঢালাই ঢালাই কিছু নেই, ইটের উপরেই দাঁড় করানো রয়েছে। 2টো গম্বুজ ভেঙে গেছে, আর একটা গম্বুজও দাঁড়িয়ে রয়েছে, এগুলো ভূমিকম্পে ভেঙে গেছে। এখানে আগেকার দিনে নানান রকম কারুকার্য ছিল, গাইডের কাছ থেকে সবই শুনেছি। এই কুটুরিগুলোতে রাত্রেবেলায় দেখার জন্য প্রদীপ বা লাইট বসানো হতো, এখান থেকে সূর্যের আলো আসতো। এবং ওই ঠিক কর্নারে বেলজিয়াম কাঁচ লাগানো ছিল, যাতে ঘর আলোকিত থাকে। আমরা যেটা দাঁড়িয়ে আছি সেটা হলো কাটরা মসজিদের পিছন দিক, আর এই সামনে হলো মূল এন্ট্রি গেট। এরপরে আমরা যাব সামনে, দেখি হাজারদুয়ারি প্যালেস বা কাঠগোলা বাগানবাড়ি, যেটা সুবিধা হয় যাব, দেখাবো। পৌঁছে গেছি কাটরা মসজিদ। এটা হচ্ছে কাটরা মসজিদের এন্ট্রান্সের দিক। আমরা দাঁড়িয়ে আছি যে সিঁড়িটা পার করে, এই ঠিক উপরেই এই স্থানটায় দেয়া আছে। এর স্থানের নিচেই রয়েছে মুর্শিদ কুলি খায়ের সমাধি। সমাধিটা একবার দেখিয়ে আনি। এই হলো মুর্শিদ কুলি খায়ের সমাধি। মুর্শিদ কুলি খায়ের সমাধি, এর ঠিক উপর দিয়ে আমরা হেঁটে এলাম। এবং এই বিল্ডিংটা টোটালটাই হলো একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল আগে, দেখাচ্ছি টোটালটাই। একমাত্র এই স্থানটাই হলো মুর্শিদাবাদের একমাত্র ইতিহাসের সাক্ষী, যা মুর্শিদ কুলি খায়ের হাতে তৈরি। চলে এসেছি সেকেন্ড স্পট দেখতে। এই হলো কাঠগোলা বাগানবাড়ি। কাঠগোলা বাগানবাড়ি নামে পরিচিত, কাঠ গোলাপের বাগানবাড়ি, শর্টকাটে কাঠগোলা বাগানবাড়ি। চলো এন্ট্রি করি, ভিতরে গিয়ে টিকিট কাটার ব্যবস্থা আছে। স্টেপ ওয়েল বাউরি, এখানে একটা ধাপ কূপ বানানো রয়েছে, যা ধাপে ধাপে নেমে গিয়েছে সুড়ঙ্গ। এই জায়গার সঙ্গে গঙ্গার কানেকশন ছিল, একদম গঙ্গার জল ওঠানামা যেরকম করতো সেই রকম এখানে গঙ্গার জল জোয়ার ভাটার সঙ্গে খেলতো। এখন আর সেটা হয় না। এবং এখান থেকে পালানোর ব্যবস্থাও ছিল, এখান থেকে। পাখির মাছঘর, নানান রকমের মাছ রয়েছে, অনেক অ্যাকোয়ারিয়াম, বহু মাছ, এবং খোলা জলাশয় আছে। সুন্দর সাজানো রয়েছে মাছঘর, সঙ্গে পাখিও আছে। চীনের রিভার্স রঙিন পাখি।
আরো অনেক পাখি আছে। কই কই এটা তো তার কি? দারুণ। কাঠগোলা বাগান বাড়ি। এই জায়গায় অনেক সিরিয়ালেরই শুটিংয়ে এই বাড়িটার এরকম এইভাবে প্রথমে একবার দেখিয়ে দেয় যে সিরিয়ালের এক জমিদারদের বাড়ি। অ্যাকচুয়ালি এটা কাঠগোলা বাগান বাড়ির ছবি দেখায়। বেহুলা সিরিয়ালে সম্ভবত ছিল, চাঁদ সদাগরের বাড়ি দেখাতো, দেখেছিলাম। দারুণ। ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, ওই জন্য ছবি তুলতে পারবো না, এখান থেকেই ছবি তুলছি। এই যে জায়গা, এটা জায়গাটা না হলে ব্যান্ড স্ট্যান্ড। এখানে জানা যায় যে এখানে উপরের যে কাচের যে মহল ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এখানকার রাজরাজাদের ছেলে মেয়েদের সঙ্গীত শিক্ষা দেয়া হতো এবং সন্ধেবেলায় এইখানে পাশ্চাত্য গান, নাচ সমস্ত কিছু হতো। কাঠগোলা বাগান বাড়ি। কাঠগোলাপের বাগান বাড়ি, তার জৈন মন্দির। হ্যাঁ, ভিডিও কেমন হয়ে গেল বিষয়টা? একটা হাঁটার ভিডিও এখান দিয়ে আরেকটা বানিয়ে। জৈন মন্দিরটি ভিতরে অসাধারণ সুন্দর। ভিতরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, না আসলে কেউ বুঝতে পারবেন না। দারুণ সুন্দর এবং বাগানটাও অত্যাধিক সুন্দর সাজানো। এর যে দরজা রয়েছে, যে দরজাগুলো তৈরি জার্মান সিলভার দিয়ে, বর্তমানকালে এক একটা পাল্লার মূল্যই প্রায় 1 লাখ টাকা করে আসে। তা যাই হোক, খুবই সুন্দর লাগলো। বাগানও খুব সুন্দর। সামনে একটা বোটিং করার জায়গা আছে, যদি কেউ বোটিং করতে চান তার ব্যবস্থা রয়েছে। এই যে বোটিংয়ের ব্যবস্থা, মজা লাগবে, বাচ্চাদেরকেও খুব সুন্দর লাগবে, বাচ্চাদেরও। যাই হোক, সামনে ভিনটেজ হর্স ড্রন বাগি আছে আর গাড়ি আছে, দেখে আসি। খুব সুন্দর জায়গা। এসেছি হাজারদুয়ারি প্যালেস। ইতিহাস জানতে গেলে গাইড নিতে হবে, গাইড নিয়েছি। আমি সে যেগুলো বলবো না এগুলো আপনি তুলবেন না। আচ্ছা আচ্ছা। হাজারদুয়ারি বাড়িতে অনেক জানলা দরজা। এই বাড়িটা ইমাম বাড়া, এই ইমাম হচ্ছে মুসলমানদের ধর্মস্থান জায়গা। এই বাড়িটা শুধুমাত্র বছরে 10 দিনের জন্য খুলে দেওয়া হয় মহরমের সময়। মহরম, যে মহরম উৎসব খুলতে আপনারা বেড়াতে কী দেখবেন, ওই যে ছাদের পর সাদা একটা বিরাট গম্বুজের চূড়া দেখা যায়, তখন নিচে একটা কাঁচের ঘরে মুসলিম ভাইদের ধর্মের যে হাসান আর হোসেন সাহেবের নাম হয়তো আপনারা শুনেছেন বা জানেন, তাদের হাতের পায়ের ছাপ, মাথার মুকুট, তলোয়ার রাখা আছে। এগুলো সব আর্টিফিশিয়াল, অরিজিনালটা নয়। ওগুলো সব মক্কা থেকে সংগ্রহ করে নিচের মধ্যে সাজানো হয়েছে। এটাকে দর্শন করার জন্য প্রচুর লোকের ভিড় হয়। তারা এসে না বুকের চাকু আর ব্লেড মেরে রক্ত বার করে শোকের মতো করে, সেটা মহরম উৎসব। বাবু এই কথা মনে রাখবে। এই ভারতবর্ষের মধ্যে যত ইমামবাড়ি সব উচ্চতায় বড়, এটা লম্বায় সব থেকে দীর্ঘতম, 207 মিটার লম্বা। এই ইমামবাড়ি মুর্শিদাবাদে তৈরি হয়েছিল 1847 সালে। এই এত বড় ইমামবাড়িটাকে তৈরি করতে সময় লাগে মাত্র 7 মাস। এই 7 মাসে 5000 মিস্ত্রি দিনরাত কাজ করে তৈরি করে দেয়। তাই সেই যুগে খরচ হয়েছিল 6,50,000 স্বর্ণ মুদ্রা, এখন হয়েছে প্রায় 650 কোটি টাকা। যে নবাব তৈরি করে দিয়ে গেছে তার নাম শুনুন, তার নাম হচ্ছে নবাব নাজিম এরাদুনজা। উনি ছিলেন মির্জাফরের 6তম বংশধর। তিনি 1847 সালে এই বিশাল আকার ইমামবাড়ি তৈরি করলেন। তো একটা মেন কথা বলে দিই, এখন যে ইমামবাড়ি আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, যদি বাংলাতে নবাব সিরাজদৌল্লা নবাব ছিলেন না, এখানে ছোট্ট চন্দনকারের ইমামবাড়ি ছিল। সেটা কোনো আগুন লেগে পড়ে যাওয়ার পর সিরাজের মৃত্যুর 90 বছর পর এখানে বিশাল ইমারত তৈরি হয়। মুর্শিদাবাদের সবথেকে বিখ্যাত ইমামবাড়ি। হ্যাঁ, ওকে, আগে চলুন। হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারি, যার 900টা আসল আর 100টা নকল দরজা দিয়ে তৈরি, তাই নাম হাজারদুয়ারি। আর এর ঠিক পিছনেই রয়েছে ইমামবাড়া, যা ভারতবর্ষের মধ্যে একটি বৃহত্তম ইমামবাড়া। আর এই মসজিদটা সিরাজউদ্দৌলা বানিয়েছিল গ্রামের মানুষদের কাছে নামাজ পড়ার জন্য। এর ভিতরে কথিত আছে মক্কার পবিত্র মাটি আছে, যা দিয়ে তৈরি করা হয়েছিল। এই ইমামবাড়াটি বছরে মাত্র 10 দিন খোলা থাকে মহরমের সময়। আর এই যে
ক্লক টাওয়ার। এর ভিতরে নাকি 1 কুইন্টাল ওজনের ঘন্টা ছিল এবং সোনার জিনিসপত্র দিয়ে তৈরি ছিল, যা ব্রিটিশরা চুরি করে নিয়ে গেছে। চুরি করে বলা চলে, নিয়ে গেছে আর কি। এখন নতুন করে ঘড়িটা আবার চলছে, নতুন করে সরকার আবার তৈরি করেছে। হাজারদুয়ারি একদিনের জন্য খুবই ভালো লাগবে, সবাই আসবেন দেখতে। ভিতরে মিউজিয়ামে ছবি তোলা নিষেধ, সুন্দর সুন্দর প্রচুর জিনিস আছে, দারুণ লাগলো একদিন। কেমন লাগলো হাজারদুয়ারি অনেকদিন পর এসে? ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ। যতবারই আসি ততবারই ভালো লাগে। আচ্ছা, মুর্শিদাবাদ দেখতে গেলে মোট 76টা স্পট আছে দেখার, যা দেখা একদিনে মোটেও সম্ভব না। আমরা অনেক বেলা করে এসেছিলাম, মাত্র 3টে স্পট ভিজিট করেছি এবং তাতেই সবাই ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যা প্রায় হয়ে এলো, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ভালোই লাগলো, বাড়ি থেকে পুরো গাড়ি চালিয়ে এলাম, সবাই মিলে আনন্দ করলাম, ঘুরলাম, লং ড্রাইভ। ওকে, টাটা, বাই বাই।